সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি এবং তার অনুশীলনীর ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যারা এখনো নূর তাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। কমেন্টস করবে কোন বিষয়ের উপরে ভিডিও বা আলোচনা পেতে চাও, কমেন্টস করে জানাবে। চলো তাহলে শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন। প্রশ্ন নং ১, উদ্দীপক সারণী ক। তুলনার বিষয় পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। সেনা কর্মকর্তা ৯৫%, পূর্ব পাকিস্তান ৫%, সাধারণ সৈনিক ৯৬%, পূর্ব পাকিস্তান ৪%, নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পশ্চিম পাকিস্তান ৮১%, পূর্ব পাকিস্তান ১৯%, নৌবাহিনীর অন্যান্য পদ পশ্চিম পাকিস্তান ৯১%, পূর্ব পাকিস্তান ৯%। সারণী খ। ১৯৫৫ থেকে ১৯৬০ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান পায় ৫০০ কোটি টাকা, পূর্ব পাকিস্তান পায় ১১৩ কোটি টাকা মাত্র। ১৯৬০ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান পায় ২২,২৩০ কোটি টাকা এবং পূর্ব পাকিস্তান পায় মাত্র ৬,৪৮০ কোটি টাকা। প্রশ্ন ক। পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কি ছিল? প্রশ্ন খ। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব কি? প্রশ্ন গ। সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। প্রশ্ন ঘ। সারণী ক্ষয়ে প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা মূল্যায়ন করো। এখানে প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর বিস্তারিতভাবে আলোচনা করব। ক অংশে পাকিস্তানের শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম ছিল ভাষা আন্দোলন। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের উপর সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। এর অংশ হিসেবে তারা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার এই আন্দোলনই ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং এটি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দিকে ধাবিত করে। খ অংশের উত্তর। ১৯৫৪ সালের নির্বাচনের ঐতিহাসিক প্রভাব ছিল অত্যন্ত সুদূর প্রসারী। এই নির্বাচনের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ তৎকালীন ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে তাদের অনাস্থা প্রকাশ করে এবং যুক্ত ফ্রন্টকে বিপুল ভোটে জয়যুক্ত করে। এর প্রধান প্রভাবগুলো হল বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। এই নির্বাচন ভাষা আন্দোলনের মাধ্যমে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে আরও শক্তিশালী করে এবং এর রাজনৈতিক ভিত্তি স্থাপন করে। অসাম্প্রদায়িক রাজনীতির উত্থান। এই নির্বাচনের মধ্য দিয়ে পূর্ব বাংলার রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে এবং ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ভাষাগত সাংস্কৃতিক পরিচয় গুরুত্ব লাভ করে। স্বায়ত্তশাসনের দাবির স্বীকৃতি। যুক্তফ্রন্টের ২১ দফা দাবির অন্যতম প্রধান দাবি ছিল পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন। নির্বাচনে বিজয়ের মাধ্যমে এই দাবি জনগণের দাবিতে পরিণত হয়। মুসলিম লীগের একাধিপত্যের অবসান। এই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে এবং একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক
শক্তির উদ্ভব হয়। স্বাধীনতার ভিত্তি রচনা। 1954 সালের নির্বাচনে বাঙালির যে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির প্রকাশ ঘটেছিল তা পর্যায়ক্রমে 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং সবশেষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পথ প্রশস্ত করে। গ অংশের উত্তর। সারণী ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে চরম বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করা হলো। সারণী কতে প্রদর্শিত পরিসংখ্যানে সামরিক বাহিনীতে পূর্ব পশ্চিম পাকিস্তানের প্রতিনিধিত্বের এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। দেখা যাচ্ছে যে সামরিক বাহিনীর প্রতিটি স্তরে সেনা কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সৈনিক এবং নৌবাহিনীর উচ্চ পদস্থ অন্যান্য পদে পূর্ব পাকিস্তানিদের উপস্থিতি ছিল নগণ্য, যেখানে পশ্চিম পাকিস্তানিদের সংখ্যাই ছিল সিংহভাগ। সেনা কর্মকর্তা। পশ্চিম পাকিস্তান থেকে 95% সেনা কর্মকর্তা নিয়োগ করা হতো, যেখানে পূর্ব পাকিস্তান থেকে ছিল মাত্র 5%। সাধারণ সৈনিক। সাধারণ সৈনিক পদেও বৈষম্য ছিল প্রকট। 96% সৈনিক ছিল পশ্চিম পাকিস্তানি এবং মাত্র 4% ছিল পাকিস্তানি। নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা। নৌবাহিনীর উচ্চ পদে 81% ছিল পশ্চিম পাকিস্তানি এবং পূর্ব পাকিস্তানি ছিল মাত্র 19%। সেনাবাহিনীর অন্যান্য পদ। সেনাবাহিনীর অন্যান্য পদেও পশ্চিম পাকিস্তানিদের আধিপত্য ছিল 91%, যেখানে পূর্ব পাকিস্তানিদের সংখ্যা ছিল মাত্র 9%। এই পরিসংখ্যান স্পষ্টভাবে প্রমাণ করে যে রাষ্ট্রীয় প্রতিরক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ খাতে পূর্ব পাকিস্তানিদের ইচ্ছাকৃতভাবে দূরে রাখা হয়েছিল। এটি ছিল পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর অবিশ্বাস এবং বৈষম্যমূলক নীতির এক নগ্ন বহিঃপ্রকাশ। এর মাধ্যমে তারা পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক এবং সামরিকভাবে দুর্বল করে রাখতে চেয়েছিল। ঘ অংশের উত্তর। সারণী খ এর প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থার নিচে মূল্যায়ন করা হলো। সারণী খতে দুটি ভিন্ন সময়কালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রাপ্ত অর্থের এক বিশাল ব্যবধান দেখানো হয়েছে, যা দুই অঞ্চলের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের চিত্র তুলে ধরে। 1955 থেকে 1960 সাল পর্যন্ত এই সময়ে পশ্চিম পাকিস্তান পেয়েছে 500 কোটি টাকা আর পূর্ব পাকিস্তান পেয়েছে মাত্র 113 কোটি টাকা। 1960 থেকে 1965 সাল পর্যন্ত এই 5 বছরে বৈষম্য আরো ভয়াবহ রূপ নেয়। পশ্চিম পাকিস্তান পায় 22,200 কোটি টাকা, যেখানে পূর্ব পাকিস্তানের ভাগে জোটে মাত্র 680 কোটি টাকা। এই তথ্য থেকে বোঝা যায় যে পাকিস্তানের অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বরাবরই তাদের নিজেদের অঞ্চলের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। পূর্ব পাকিস্তানের পাট ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রার সিংহভাগ ব্যয় করা হয়েছে পশ্চিম পাকিস্তানের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে। ফলে পূর্ব পাকিস্তান প্রচুর প্রাকৃতিক সম্পদ ও জনশক্তি থাকা সত্ত্বেও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়তে থাকে। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র থেকে যায়, শিল্প কারখানার বিকাশ ঘটে না এবং বেকারত্ব বাড়তে থাকে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে নতুন নতুন শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং জীবনযাত্রার মান উন্নত হতে থাকে। এই অর্থনৈতিক শোষণ ও বঞ্চনাই পূর্ব পাকিস্তানের জনগণকে স্বায়ত্তশাসন এবং পরিশেষে স্বাধীনতার আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। যারা আলোচনাটি সম্পূর্ণ শুনলেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। যারা এখনো নূরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো। কেমন ধরনের ভিডিও পেতে চাও কমেন্টস করে জানাবে এবং আলোচনাটি কেমন লাগলো তা জানিয়েও ভবিষ্যতের জন্য আরো চমৎকার আলোচনার সুযোগ করে দিবে। ধন্যবাদ।